ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো সিবিএসই বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা খেয়া। প্রথমেই আসি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা কবির জীবনের শেষ সময়ের কবিতা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় বিভিন্ন স্কুলে পড়াশোনা করলেও কিন্তু শেষ পর্যন্ত বিদ্যালয়ের লেখাপড়া শেষ করে উঠতে পারেননি। কারণ বাঁধা ধরা নিয়মের মধ্যে যে লেখাপড়া সেটা তিনি মোটেই পছন্দ করতেন না। প্রথমে নর্মাল স্কুলে, পরে সেন্ট জেভিয়ার স্কুলে, বেঙ্গল একাডেমিতে তাকে পড়ানো হলেও বা ভর্তি করা হলেও তিনি সেই সব স্কুলে পড়াশোনা করতে পারেননি। ওই একটাই কারণ, বাঁধা ধরা নিয়মের গণ্ডির মধ্যে লেখাপড়া করা তার পছন্দ ছিল না। শেষ পর্যন্ত তাকে পাঠানো হয়েছিল বাইরে বিদেশে, কিন্তু সেখান থেকেও তিনি ফিরে আসেন বাবার অনুরোধে। তাই বিদ্যালয়ের লেখাপড়া শিক্ষার সুযোগ রবীন্দ্রনাথ ঠাকুরের থাকলেও কিন্তু বিদ্যালয়ের লেখাপড়া শিক্ষা তিনি করে উঠতে পারেননি। তাই কোনো সার্টিফিকেট ওনার ছিল না, কিন্তু তবুও তিনি আমাদের কাছে বিশ্বকবি। এই বিশ্বকবি আখ্যায় ভূষিত হয়েছেন তার নিজের গুণের জন্য। বাংলা সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি বিচরণ করেননি। কবিতায়, গানে, উপন্যাসে, নাটকে, ছোট গল্পে, নৃত্যনাট্যে, সমস্ত কিছুতেই শুধু রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ। চারিদিকে যেন ধ্বনিত হচ্ছে শুধুই রবীন্দ্রনাথ। তাই বাল্যকালের যখন লেখাপড়া শুরু হয় তখন থেকে রবীন্দ্রনাথের শুরু হলেও জীবনের শেষ পর্যায়ে পড়াশোনা করতে গেলেও রবীন্দ্রনাথের পড়াশোনা বা তার লেখনীর যে গল্প, উপন্যাস বা নাটক তার দরকার হয়। এরকমই একজন কবির লেখা কবিতা খেয়া। কবি লেখাপড়া না শিখলেও লেখাপড়াটাকে নিশ্চয়ই ভালোবেসেছিলেন, তা না হলে এত কিছু লেখা সম্ভব হলো কেন? কবি নিজেই বলেছেন, আমার বাড়ির মধ্যে দিবারাত্রি যেন সাহিত্যের হাওয়া বইত। এই পারিবারিক সাহিত্যের হাওয়ায় শিশু কবিকে বিশ্বকবি হয়ে উঠতে সাহায্য করেছিল। বাল্যশিক্ষা শুরু হয়েছিল প্রথমত নর্মাল স্কুলে, তারপর বেঙ্গল একাডেমিতে এবং শেষ পর্যন্ত সেন্ট জেভিয়ার স্কুলে। কিন্তু কোনো স্কুলেই তিনি ঠিকমতো পড়াশোনা করে উঠতে পারেননি, কারণ তার বিদ্যালয়কে মনে হতো 10টা চ্যাপ্টার আন্দামান। আন্দামানের সেলুলার জেলে কয়েদিদের যেরকমভাবে আটকে রাখা হয় তিনি মনে করতেন স্কুলের মধ্যেও ছাত্রছাত্রীদের সেভাবে আটকে রাখা হয়। তাই এই বাঁধা ধরা নিয়মের মধ্যে পড়াশোনা করা তার সম্ভব হয়নি। তিনি শেষ পর্যন্ত চলে এসেছিলেন বোলপুরে এবং বোলপুরে শ্রীনিকেতন, শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। যে শান্তিনিকেতন আজও চলছে বোলপুরে, এই বোলপুরের শান্তিনিকেতন তাঁরই সৃষ্টি। তিনি এখানে কাটিয়েছেন জীবনের দীর্ঘদিন। 1913 খ্রিস্টাব্দে 13 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তার কবিতা আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, এই কবিতাটির জন্য বা তিনি সং অফারিংস নামে যে বইটি রচনা করেছিলেন, সোনার তরী, চিত্রা প্রভৃতি, সেই বইয়ের জন্যই তিনি আজ আমাদের বাংলা সাহিত্যের আসনে চিরস্থায়ী একটা আসন অধিকার করে বসে আছেন। 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। এই নোবেল পুরস্কার আমাদের বাংলার মানুষের গর্বের বস্তু। তবুও এই নোবেল পুরস্কারকে নিয়েও তিনি অনেক কবিতা লিখেছেন বা গান করেছেন। সেই গানও কিন্তু মনে করিয়ে দেয় যে এই নোবেল পুরস্কারও তিনি সাধারণভাবে নিয়েছিলেন। কোনো সম্মানের আসনে ভূষিত হলেও তিনি কিন্তু সেটাকে খুব সাধারণভাবে নিয়েছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা খেয়া। খেয়া কবিতাটি যখন কবিতা রচনা করেন তখন তিনি জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছেন, কারণ তখন তিনি মৃত্যু পথযাত্রী, শয্যাশায়ী। তিনি এটাই দেখিয়েছিলেন যে একটি মাত্র নৌকো, যে নৌকোটা
ওপারের মানুষকে এপারে পৌঁছে দেয় কিছু কাজ করার জন্য, আবার এপারের মানুষকে ওপারে নিয়ে যায় কাজ শেষ হলে সন্ধ্যাবেলায় তাদের নিজ নিজ ঘরে পৌঁছে দেয়। এই নৌকো অর্থাৎ খেয়া নাম না জানা নদীর মধ্যে চলাচল করে, দুই গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করে রেখেছে এই খেয়া অর্থাৎ নৌকো। যে নৌকোর মাধ্যমে ওপারের মানুষ এপারে আসে কাজ করার জন্য, কাজ শেষ হয়ে গেলে আবার ঘরে ফিরে যায় সন্ধ্যাবেলা ওই খেয়া নৌকোয় করে। দুপারের দুই গ্রামের মধ্যে জানাশোনা না থাকলেও তাদের মধ্যে সম্পর্ক খুব গভীর, কারণ এখানে আমরা জানি আমাদের এই পৃথিবীতে কাজ ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, বা কাজ করার জন্যই আমাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে। শুয়ে বসে ঘুমিয়ে কাটানোর জন্য আমাদের জীবন নয়, জীবনে তোমাকে সংগ্রাম করতে হবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যোগ্যতামের উদ্বর্তন, এটাই হলো আমাদের বাস্তবিক জীবনের নিয়ম। যে সংগ্রাম করতে পারবে না, স্ট্রাগল করতে পারবে না, সে কিন্তু পৃথিবী থেকে বিদায় নেবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এই খেয়া নৌকার মাধ্যমে বলতে চেয়েছেন যে এক পারের মানুষ এপারে আসে কাজ করার জন্য, কাজ করা হয়ে গেলে আবার ওপারে ফিরে যায় কাজ শেষ হলে। সেই খেয়া নৌকোই কিন্তু ওই গ্রামের সঙ্গে এই গ্রামের সম্পর্কটা বজায় রেখেছে। প্রকৃতপক্ষে এই খেয়া কিন্তু আমাদের জীবন্তরী, অর্থাৎ আমি বা আমরা, আমাদের প্রত্যেকটা মানুষ জীবজন্তু কিন্তু আমরা মানে স্পেশালি মানুষ যারা আমরা, তারা কিন্তু এটা আমাদের আসল ঘর নয়। আমি যেদিন এসেছিলাম সঙ্গে করে কিছু নিয়ে আসিনি, আবার যাবার সময় আমি কিন্তু কিচ্ছু নিয়ে যাব না। তবে যদিও শ্রীকৃষ্ণ বলেছেন নিয়ে যাব না, কে বলেছে? নিয়ে যাবে তার কর্ম, এটা একদম ঠিক কথাই। কারণ আমি মৃত্যুর পরে বেঁচে থাকতে পারবো আমার কাজের মাধ্যমে। যদি ভালো কাজ করি তাহলে আমি বেঁচে থাকতে পারবো কিছুদিন হলেও, আর যদি খারাপ কাজ করি তাহলে কিন্তু আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, আমার নামও বিলুপ্ত হয়ে যাবে সেই সঙ্গে। তো এই খেয়া কবিতাটি হলো আমাদের জীবন মৃত্যুর মাঝখানে একটি নৌকো, যে নৌকোটি আমাদের সকালবেলা অর্থাৎ বাল্যকালে নামিয়ে দিয়ে গেছে এই পৃথিবীতে। আমি জন্মগ্রহণ করেছি, আবার আমার এখানকার কাজ শেষ হয়ে গেলে সন্ধ্যাবেলায় অর্থাৎ আমার জীবন সায়ান্নে যখন উপনীত হব, ঠিক তখন সেই নৌকো আমাকে পৌঁছে দেবে আসল ঘরে। প্রকৃতপক্ষে এই ঘর কিন্তু আসল ঘর নয়, দুদিনের যাত্রী আমরা। আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী, আমার পুত্র, আমার সোনা গয়না, আমার টাকা পয়সা, এসব কিচ্ছু নয়, সব দুদিনের জন্য। দুদিনের পথযাত্রী আমরা এসেছি কিছু কাজ করার জন্য, তবু আমরা করে মরে যাই। এই খেয়া কবিতা কিন্তু আমাদের সেই চক্ষু উন্মোচন করেছেন, যেটা হলো অন্তর্চক্ষু। অন্তর্চক্ষুর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে এই খেয়া নৌকো আমাদের সকালবেলা নামিয়ে দিয়ে গেছে আমাদের কাজ করার জন্য, কাজ শেষ হয়ে গেলে আবার তিনি নিয়ে যাবেন আমাদের আসল ঘরে। এটা আমাদের আসল ঘর নয়। এটাই রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ প্রান্তে অর্থাৎ জীবন সায়ান্নে উপনীত হয়ে মানুষের মধ্যে এই মেসেজটা পৌঁছে দিয়েছেন। দেখো কবিতার মধ্যে কি বলছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকো পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। নদীর স্রোতে যে খেয়া অর্থাৎ একটি তরী মানে নৌকো চলাচল করে, তো ওই নৌকোতে করে ওপারের মানুষ এপারে আসে কাজ করার জন্য, আবার কাজ শেষ হয়ে গেলে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে যায় সেই নৌকোতে করেই। কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম করে আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। দুই তীরের মানুষের সঙ্গে জানাশোনা আছে, কখনো বা কবি বলছেন জানাশোনা নেই। অজানা দুখানি গ্রাম, এই দুখানি গ্রামের মধ্যে যেন একটা কাজের সম্পর্ক জড়িয়ে রয়েছে। কাজ করার জন্য ওই পাড়ের মানুষ খেয়া নৌকো করে পাড়ে আসে, কাজ শেষ হয়ে গেলে আবার খেয়া নৌকো করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে যায়। প্রকৃতপক্ষে আমাদের বাস্তব জীবনের ছবি কিন্তু তুলে ধরেছেন এই খেয়া নৌকোর মাধ্যমে বা খেয়া কবিতার মাধ্যমে। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। কাজ শেষ হয়ে গেলে মানুষ আবার খেয়া নৌকো করে ওই নদী পার হয়ে নিজের ঘরে পৌঁছে যায়। ওই দুখানি গ্রামের মধ্যে সেতুবন্ধন রচনা করেছে ওই নদী, আর খেয়া নৌকা যেন তাদের মধ্যে যোগসূত্র রচনা করে রয়েছে দুই গ্রামের, দুই নাম না জানা গ্রামের মানুষের মধ্যে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। পৃথিবীতে আমরা এসেছি দুদিনের জন্য, দুদিনের মানুষ, দুদিনের জন্য কাজ করতে এসেছি, তবুও দ্বন্দ্বের লড়াই, ক্ষমতার লড়াই নিয়ে মানুষ বেঁচে আছে।
সব সময় মানুষ দ্বন্দ্ব করতে, ঝগড়া করতে, ঝামেলা করতে ব্যস্ত হয়ে ওঠে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য। তার জন্য মানুষের মধ্যে রক্তারক্তি, হানাহানি, কাটাকাটি, মারামারি তো লেগেই যাচ্ছে। এটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। প্রতিনিয়ত যে খবরের কাগজের ঘটনা বা সাধারণ যে খবরগুলো তোমরা বাচ্চারা পড়ছো, তারাও কিন্তু দেখতে পাচ্ছ প্রতিনিয়ত কত সংগ্রাম চলছে আমাদের এই পৃথিবীতে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, ঝগড়া, কত সর্বনাশ। কারণ এই ঝগড়া দ্বন্দ্বের মাধ্যমে কত মানুষের মৃত্যু হয়, কত মানুষ মৃত্যু মুখে পতিত হয়, কত মানুষ তার প্রিয়জনকে হারায়। নতুন নতুন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। রক্ত প্রবাহ, দ্বন্দ্ব, ঝগড়া, অশান্তি, যুদ্ধ, এর সবই তো হলো মারকাট, রক্তারক্তি, হানাহানি, কাটাকাটি। এর মধ্য দিয়ে মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালাতে থাকে। আর সেই লড়াইয়ের মধ্যে যে সোনার মুকুট কেউ কারো নিচে টুটে পড়ে, অর্থাৎ সে হারিয়ে যায়, আবার সেই সোনার মুকুট অন্য কারো মাথায় এসে, বা জয়ের মুকুট কারো মাথায় এসে পড়ে, ওঠে, কিন্তু সেটাও স্থায়ী নয়। আবার কোনো দিন সেই মুকুট আবার মাটিতে লুটোপুটি খায় বা পড়ে আসে। সোনার মুকুট কত ফুটে আর টুটে, সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। এসবের মধ্যেও কিন্তু হলাহল অর্থাৎ বিষ এবং অমৃত উঠেছিল। তোমরা জানো সমুদ্র মন্থনের ফলে যে লক্ষ্মী উঠেছিল তাতে কিন্তু বিষ এবং অমৃত দুটোই উঠেছিল। বিষ পান করে শিব হয়েছিলেন নীলকণ্ঠ, আর অমৃত রেখে গিয়েছিলেন পৃথিবীর মানুষের জন্য বা ওই দেবদেবীদের জন্য। দেবদেবীরা তাই অমৃত সুধাপানে তুষ্ট হয়েছিলেন, আর নীলকণ্ঠ সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বলে তার গলাটা নীল, তাকে বলা হয় নীলকণ্ঠ। শুধু হেদা দুই তীরে কেবা জানে নাম, দুহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই যে গ্রাম দুখানি, কেউ কারো নাম জানে না। নাম না জানা দুখানি গ্রামের মধ্যে দুই গ্রাম দুই দিকে চেয়ে আছে। কারণ ওপারের মানুষ এপারে না এলে কাজ করতে পারবে না, কাজ শেষে আবার নিজের বাড়ি ফিরে না গেলে তার আত্মতৃপ্তি হবে না। বাড়ি তাকে ফিরতেই হবে, কারণ আসল বাড়িতে তো ফেরা দরকার। যতই যেখানে কাজ করি না কেন, যেখানে কাজ সূত্রে থাকি না কেন, নিজের বাড়িতে ফিরতেই হবে। তাই বলেছেন শুধু হেদা দুই তীরে কেবা জানে নাম। দুই তীরে যে দুখানি গ্রাম, নাম কেউ জানে না, নাম না জানা দুখানি গ্রাম। আর ওই নদীর মধ্যে যোগসূত্র, দুপারের দুই গ্রামের মধ্যে যোগসূত্র স্থাপন করে রেখেছে একটি খেয়া, অর্থাৎ তরি বা নৌকো। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই খেয়ায় নৌকো কিন্তু নদীর স্রোতে চিরকাল চলে। কেহ যায় ঘরে, কেউ ঘরে ফেরে, আর কেহ আসে ঘর হতে। একদিন ছোট্টবেলা আমারও ছিল। আমি যেদিন প্রথম পৃথিবীতে এসেছিলাম কেঁদেছিলাম। আস্তে আস্তে বড় হলাম, এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আমাকে আমার ঘরে ফিরতে হবে। তবুও আমরা আমার ছাড়া আমার অন্যের কারো বলি না, আমার সব কিছু আমার, এই মনে করে আমরা জীবন কাটাই। কিন্তু এমন একটা দিন আসে যেদিন সব ছেড়ে দিয়ে কাজ শেষ করে, কাজ যখন শেষ হয়ে যায়, আপন ঘরে ফিরতে হয়। শুধুমাত্র কাফন আর একটা শাড়ি, কেউ যায় গড়ে, কেউ বা শ্মশানে। এর মাধ্যমে কিন্তু নিজের ঘরে ঘরে আমরা পৌঁছে যাই। এই খেয়া কবিতা আমাদের এটাই শিখিয়েছেন যে আমরা দুদিনের যাত্রী। এই যে খেয়া নৌকো, অর্থাৎ জীবন মৃত্যুর মাঝখানে যে সময়টা, সেই সময়ের মধ্যে ওই খেয়া নৌকো আমাদের এখানে এসে নামিয়ে দিয়ে গেছে কাজ করার জন্য। কাজ শেষ হয়ে গেলে ওই খেয়া নৌকোই আবার আমাদের নিয়ে যাবে আমাদের আপন ঘরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই খেয়া কবিতা তার জীবন সায়ান্নে উপনীত হওয়ার সময়ের কবিতা। সুতরাং তিনিও ভেবেছিলেন যে না, আমার জীবনের কাজ এই পৃথিবীর কাজ আমার শেষ হয়ে গেছে, আমাকে আমার ঘরে ফিরতে হবে। তার কোনো দুঃখ ছিল না, তিনি তাই রচনা করেছিলেন এই খেয়া কবিতা। কবিতাটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল, ভালোবাসা রইল অফুরন্ত। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ রইল।